ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা ভয়াবহ। স্পার্সের সাথে ম্যাচ ইতিমধ্যে ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে। ফার্স্ট হাফে তো ম্যানচেস্টার ইউনাইটেড বলা যায় যে কোনো প্রকার ডমিনেটের উপরেই রাখতে পারতেছে না স্পার্সকে। স্পার্সের প্লেয়াররা যা খেলতেছে সেটার সামনে ম্যানচেস্টার ইউনাইটেড কোনোভাবেই দাঁড়াতে পারতেছে না। তাদের যেই ধরনের প্ল্যানিং কিংবা ট্যাকটিক্স নিয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড, এইটা কোনোভাবেই কাজ করতেছে বলে মনে হইতেছে না। মানে কোনো ধরনের কোনো মানে মাঠের মধ্যে কোনো একজনের সাথে আরেকজনের যে জোরালো কোনো কানেকশন, সেইটার দেখাও পাওয়া কোনোভাবেই যাইতেছে না। এরিক টেন হ্যাগের বর্তমানে যেই ধরনের ওনার ট্যাকটিক্স, মানে এই যে ম্যাচগুলা হইতেছে, এই যে ফার্স্ট হাফটা গেল, এইখানের মধ্যে ওনার কোনো ধরনের কোনো ট্যাকটিক্সের কোনো ধরনের মানে বাস্তবায়ন, মানে সফলভাবে প্রয়োগ সাকসেসফুলি কোনো কিছু দেখতে পাওয়া যায়নি। ব্রুনো ফার্নান্দেজ 42 মিনিটে 42 মিনিটসে সে আউট হয়েছে, মানে তার তো রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ছে। ওইটা রেড কার্ড না দিলেও পারতো বলে মনে করতেছি, কারণ ওইটা মানে একদম যে 100% ইচ্ছাকৃতভাবে উইলিংলি গিয়ে ওইটা মানে সে স্লাইডটা করছে সেইটা মনে হইতেছে না। মানে একদম পায়ের কাছে মানে পা যেইভাবে মানে আপনারা নিশ্চয়ই এটা দেখছেন, যেইভাবে গিয়ে লাগছে ওইটা মানে ডাইরেক্টলি রেড কার্ডের পর্যায়ে পড়তেছে বলে মনে হইতেছে না। তবুও তাকে মানে সেটা দেয়া হয়েছে। যেহেতু দেয়া হয়েছে সেহেতু মানে সে তো বের হয়ে চলে গেছে। তো এই হইতেছে রেড কার্ডের বিষয়টা। কিন্তু ডিফেন্সেও কোনো ধরনের কোনো কিছু দেখা যাইতেছে না। ডিলিক্ট এবং লিসান্দ্রো মার্টিনেজ দুইজন স্টার্ট করছে, কিন্তু বারবার জেমস ম্যাডিসন, টিমো ওয়ার্নার তারা বারবার ডুবতেছে, কিন্তু মানে কোনোভাবেই তাদেরকে সামাল দেয়া যাইতেছে না। গার্নাচো একটা শ্যুট করছে কিন্তু বার থেকে ফিরে আসছে, ওইটা পোস্টে লেগে ফিরে আসছে। ওইটা যদি যদি অন টার্গেট থাকতো, যথেষ্ট পরিমাণ পাওয়ার ছিল শ্যুটের মধ্যে, ওইটা যদি অন টার্গেট থাকতো তাহলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। গার্নাচো এবং রাশফোর্ড দুইজন স্টার্ট করছে, কিন্তু দুইজনের মধ্যে দুইজনের কাছ থেকে ভালো মানের কোনো সাপ্লাই পাওয়া যাচ্ছে না। মানে দুইজন যেহেতু স্টার্ট করছে, দুই পাশে দুইজন মানে তারা কন্টিনিউ করতেছে, কিন্তু দুইজনের কাছ থেকে যে মাছ মানে একদম সামনে জিখজি সে তো আসে, ওইখানে যে মানে বক্সের ভেতরে বলটা দেয়া হবে ওই ধরনের সাপ্লাই আসতেছে না। মিড থেকে যে বলটা তাদের কাছে যাবে উইঙ্গের সাইডটাতে, ওই দিকেও তেমন হইতেছে না। মানে কোনো ধরনের কোনো এরিক টেন হ্যাগের যেই ধরনের ট্যাকটিক্স তিনি নিয়ে আসছেন কিংবা প্ল্যানিং নিয়ে আসছেন, কোনো কিছুর সফল কোনো কিছুই দেখা যাইতেছে না। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মানে তারা যদি লিগে ফাইট দিতে চায় কিংবা ফিরে আসতে চায় ভালো একটা পজিশনে, তাহলে পরের হাফে তাদের আমার কাছে মনে হয় যে ভালো পরিকল্পনা নিয়ে নামা দরকার। এই ফার্স্ট হাফে তারা যেইভাবে মানে আগাইতেছে, এইভাবে যদি আগায় তাহলে গোল আরও কনসিড করার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করতেছি। গোল তারা যে মানে স্কোর করবে সেটার প্রবণতা দেখা যাইতেছে, মানে অ্যাটাক করতেছে ঠিক আছে, কিন্তু ওইগুলো তো ওইভাবে ইফেক্টিভ হইতেছে না যেই যেই মানে ইফেক্টিভনেসটা দরকার স্কোর পাওয়ার ক্ষেত্রে। তো স্পার্সের প্লেয়াররা তারা হুট করেই, মানে হুট না, তারা স্ট্রংলি মুভ করতেছে, তাদের প্লেয়াররা যেইভাবে মানে স্পিডে রান নিতেছে ওইগুলোর সাথে তারা তারা পেরেই উঠতেছে না। ব্রুনো ফার্নান্দেজ সে যেইভাবে এই সময়টা ছিল প্রায় 40-41 মিনিট, সে তো 42 মিনিটে অফ হয়েছে, 40-41 মিনিটে তার কাছ থেকে তো ওইভাবে কোনো কিছু ইফেক্টই পাওয়া যায়নি। সে তো একজন ক্যাপ্টেন, ক্যাপ্টেইনের তো ভূমিকা কিংবা দায়িত্ব তো আরও বেশি অন্যান্য প্লেয়ার্সদের তুলনায়, কিন্তু সে যেইভাবে তার ইয়াটা পারফরমেন্সটা দিতেছে এইটা কোনোভাবেই বর্তমান সময় কিংবা ব্রুনো ফার্নান্দেজের সাথে যাইতেছে না। তার কাছ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড তথা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান্স এবং ক্লাব অনেক কিছুই প্রত্যাশা করে, কিন্তু সে যেইভাবে এইগুলা ডেলিভার করছে সেটা মানে হয়নি। তো তার দায়িত্বটা সে ঠিকমতো পালন করতে পারেনি, সে তো অফ হয়ে গেছে। তো পরের হাফে কিংবা এই পরের সময়গুলোতে সে আর খেলতে পারতেছে না। আর কুবি মাইনুকে সাব অফ করানো হয়েছে, মেসন মাউন্টকে দেওয়া হয়েছে। তো এইখানে হয়তো পরিকল্পনা আসছে মেসন মাউন্টকে দেওয়া হয়েছে। মেসন মাউন্ট তো বেশিরভাগ সময় মিডেই কন্টিনিউ করে, কুবি মাইনু একজন মিডফিল্ডার। তো কুবিকে সরিয়ে মেসন মাউন্টকে দেওয়াটা কতটুকু ইফেক্টিভ হয়েছে বা ইফেক্টিভ হতে পারে সেটা তো পরের হাফের দেখা যাবে। মেসন মাউন্ট সে পরের হাফে কন্টিনিউ করবে, তো দেখা যাক কি হয়। উগারতি সেও স্টার্ট করছে, কিন্তু স্টার্ট করেও এত প্লেয়ার মানে পুরাই বলা যায় যে অ্যাটাকিং মন মানসিকতা নিয়েই নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু অ্যাটাকটা ওইভাবে হয়ে উঠতেছে না। অ্যাটাক মানে আরও বেশি জোরালো করা দরকার, স্ট্রং করা দরকার, না হলে মানে আরও বেশি ভোগার সম্ভাবনা আছে বলে মনে করতেছি। ওনানা একটা ভালো সেভ করছে, কিন্তু ওর আরও বেশি সলিড হওয়া দরকার, বিশেষ করে মিড মানে ডিফেন্সের সাইডটাতে লিসান্দ্রো মার্টিনেজ, ডিলিক্ট, দিয়াগো দালত এবং মাজরাউই, এই যে সাইডটা ওয়াল এবং গোলকিপার, এদেরকে খুব বেশি
সলিডলি সেকেন্ড হাফে থাকতে হবে, স্ট্রংলি থাকতে হবে। তাদের প্লেয়াররা যেইভাবে মানে একের পর এক ঢুকতেছে, এইটাকে তাদের আটকাতে অনেক বেশি বেগ পোহাতে হবে বলে মনে করতেছে। এত সহজও হবে না, গোলের সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছি। কোনোভাবে মানে এইভাবে থাকার কোনো সম্ভাবনা নাই। ম্যানচেস্টার ইউনাইটেডের গোল পাওয়ার সম্ভাবনাটা মানে খুব বেশি যে সেকেন্ড হাফে গিয়ে হবে সেইটা দেখতেছি না। তবে যদি তারা মানে প্রপারলি আগাতে পারে এই সেকেন্ড মানে এই বিরতিতে, হাফ টাইমে যদি তারা প্রপার প্ল্যানিংটা নিয়ে নামতে পারে এবং সেইটার সুন্দরভাবে যদি তারা বাস্তবায়িত করতে চায়, সেই অনুযায়ী যদি খেলে, তাহলে আমার কাছে মনে হয় যে গোল পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তারা ফার্স্ট হাফে যেইভাবে খেলছে এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে কোনোভাবেই আর মানে গোল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করতেছি না। টটেনহাম তারা যেইভাবে খেলতেছে, তাদের গোল পাওয়া দরকার ছিল, গোল পাইছে। এবং তারা যেইভাবে আগাইতেছে এইভাবে যদি আগায়, সেকেন্ড হাফে গিয়ে তারা আরও বেশি গোল পাবে বলে আমার কাছে মনে হইতেছে। তাদের মানে ডিফেন্ডাররা, স্পার্সের ডিফেন্ডাররা যথেষ্ট পরিমাণ তারা মানে সজাগ অবস্থায় আছে। এই জন্য মানে ম্যানচেস্টার ইউনাইটেড তারা খুব যে আহ, মানে একদম নিজেদেরকে মানে এগিয়ে দিয়ে বা কিংবা নিজেদেরকে একদম মেলে ধরে যে আগানোর বিষয়টা, এইটা তারা করতে পারতেছে না। তো এই জায়গাতে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকল্পনা দরকার যে তারা কিভাবে ওই ডিফেন্সটাকে ফেস করতে পারে, এবং এমন কোনো পরিকল্পনা নিয়ে আসা দরকার যাতে করে তারা আরও বেশি অ্যাটাক করতে পারে। বিশেষ করে দুইটা সাইড থেকে যাতে বল সাপ্লাই হয়, মানে বক্সের ভেতরে যদি বল না যায় তাহলে কিন্তু গোল পাওয়ার সম্ভাবনা থাকবে না। তারা বারবার মাঝখান দিয়ে খেলার চেষ্টা করতেছে, এইটাও ঠিক আছে, এটাও একটা প্ল্যান। মানে এইরকম ম্যানচেস্টার ইউনাইটেডকে খেলতে দেখা যায়, এইভাবে খেলে গোলও পায়। কিন্তু মানে টটেনহাম স্পার্সের যেই ডিফেন্ডাররা বর্তমানে আছে, এদের সামনে এই 45 মিনিট তো কোনোভাবেই মাঝখান দিয়ে খেলা সম্ভব হয়নি। তার মানে সাইড দিয়ে প্ল্যানিংটা সাজানো দরকার। মাঝখান দিয়ে যেহেতু হইতেছে না, তাহলে সাইড দিয়ে পরিকল্পনাটা নিয়ে আসা দরকার। তাহলে দেখা যাবে যে সাইড দিয়ে বলটা ঢুকতেছে কিংবা মানে বক্সের ভেতরে যাইতেছে। বল বক্সের ভেতরে গেলে গোল হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে। আর ওইখানে ক্রিস্টিয়ান রোমেরো, সে কিন্তু খুবই সলিডলি খেলতেছে। তাকে বিট করাটা বর্তমান সময়ে অনেক টাফ একটা বিষয়। সে তার প্রাইম টাইমেই আছে, আর এই প্লেয়ারটা খুবই মানে পজিটিভ অবস্থায় প্রত্যেকটা ম্যাচেই থাকতেছে। একে বিট করা মোটামুটি বলা যায় যে কঠিনই হবে। তবে সুন্দরভাবে প্ল্যানিং নিয়ে আসতে পারলে সেকেন্ড হাফে আমার কাছে মনে হয় যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেডের মানে একটা মানে 10 জন নিয়ে খেলতে হবে, এইখানে হচ্ছে একটা সমস্যা। 10 জন নিয়ে খেলতে হবে। ব্রুনো ফার্নান্দেজ সে মাঠে থাকলেই সে তার মানে সে সলিডলি খেলতে পারে। কিন্তু এই আজকের ম্যাচ অনুযায়ী সে ঠিক ছিল না। আর সে মানে সে তো অফ হয়ে গেছে, তার হিসাবটা বাদ। তার মানে 10 জন নিয়ে খেলতে হবে। এই 10 জনে এখন 11 জনকে কীভাবে ফেস করতে হয়, কীভাবে ফেস করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আগাতে হবে। একটা কাজ মানে বেড়ে গেল, একজন প্লেয়ার কমছে মানে দায়িত্ব বাড়ছে, কাজ বেড়ে গেছে। মানে 10 জনকে সজাগ থাকতে হবে যাতে করে 11 জনকে কীভাবে ফেস করা যায়। 10 জন নিয়ে খেলা কত কঠিন বিষয়, সেইটা পরের হাফে ম্যানচেস্টার ইউনাইটেড এমনিতে হালে হালে টের পাবে। আর যদি পরিকল্পনাতে জোরালো অবস্থা না আনা যায়, তাহলে এইভাবে স্কোর থাকবে। টটনহামের স্কোর আরও বাড়বে বলে মনে করতেছি। তারা যেইভাবে খেলতেছে, স্কোর পাওয়াটা তাদের মানে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করতেছি। ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকল্পনা মানে আরও জোরালো করা দরকার বলে মনে করছি। মানে পরিকল্পনাতে পরিবর্তন আনার দরকার এবং সেই অনুযায়ী আগানো দরকার যদি তারা স্কোর পাইতে চায়।